রাতের আকাশ যেন রণাঙ্গনের ক্যানভাস। আগুনের লেলিহান শিখা আকাশে লিখে দিচ্ছে প্রতিরোধের কবিতা। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্ররা যেন একসাথে শপথ করেছে, ইসরায়েলি সেনাদের জন্য এই ভূমি হবে আগুনের ফাঁদ। আইডিএফ এর সাঁজোয়া যানগুলো খান ইউনিসের রাস্তায় প্রবেশ করতেই শুরু হয় এক অদৃশ্য শিকারী খেলা। আল কাসাম ব্রিগেডের গেরিলা যোদ্ধারা নীরবে ঘিরে ফেলে লক্ষ্যবস্তু। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে মশাল, শেল, ধোঁয়া আর আগুনে মিলিয়ে যায় ধাতব দানবগুলো। প্রতিটি বিস্ফোরণ যেন আকাশে লেখা এক বার্তা, গাজা আত্মসমর্পণ করবে না। এদিকে শুধু হামাসই নয়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও প্রবল আঘাত হানে। তারা জানিয়েছে খান ইউনিসের আল আরনাব স্ট্রিটে আইডিএফ এর অনুপ্রবেশ ঠেকাতে এক সামরিক যান উড়িয়ে দিয়েছে। গাজা শহরের জেইতুন এলাকায়ও নতুন অভিযানের মুখে প্রতিরোধ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে, টার্গেট করে আইডিএফ এর সমাবেশ ও যানবাহন। এদিকে এই আক্রমণগুলো এসেছে এমন সময়ে যখন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামের গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। জেনারেল স্টাফ ফোরাম, শিনবেট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি গাজা বিজয়ের রূপরেখা অনুমোদন করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, গাজার মাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু যুদ্ধের কাগজে আঁকা পরিকল্পনা মাটিতে এসে যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন ইতিহাস বলে গাজার গলিপথে দখলদারের ভাগ্য বদলে যায়। বিশ্বজুড়ে নিন্দা প্রতিবাদের মাঝেও ট্যাঙ্কের শিকল আর বুটের শব্দে গাজার মাটি কাঁপছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা নেতানিয়াহুর দখল পরিকল্পনা অনুমোদন করেছে, যা অন্তর্ভুক্ত করছে ব্যাপক স্থানান্তর, মানবিক সংকট এবং জিম্মি ঝুঁকি। শোনা যাচ্ছে 10 লক্ষ ফিলিস্তিনিকে গাজা শহর ছেড়ে যেতে বলা হবে। তবুও হামাসের লড়াই থামছে না। প্রতিটি গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে আছে বিস্ফোরণের প্রতিশ্রুতি। যোদ্ধাদের চোখে দেখা যাচ্ছে অটল বিশ্বাস, গাজা শুধু ভূমি নয়, এটি সম্মানের প্রতীক, এটি মুক্তির শপথ। নেতানিয়াহু বলছেন তিনি নতুন দখলদারিত্ব আক্রমণ চালাবেন, কিন্তু গাজার রাস্তায় প্রতিদিনের যুদ্ধ দেখাচ্ছে ভিন্ন দৃশ্যপট, যেখানে দখলদারের প্রতিটি অগ্রগতি মাপা হচ্ছে ক্ষয়ক্ষতির অঙ্কে, আর প্রতিরোধের প্রতিটি আঘাত ইতিহাসে খোদাই হয়ে যাচ্ছে। দখলদার যতই শক্তিশালী হোক, গাজার মাটিতে যুদ্ধের নিয়ম অন্য। এখানে জয়ের সংজ্ঞা বদলে যায়, এখানে বেঁচে থাকার নামই বিজয়। গাজার আকাশে এখনো ড্রোনের গুঞ্জন, যুদ্ধ বিমানের গর্জন, কিন্তু মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে আরেক সুর, আমরা হার মানব না। হামাসের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে, তাদের শিকড়ে, এবং এই বিশ্বাসই ইসরায়েলের প্রতিটি কৌশলকে বারবার ব্যর্থ করছে। এ যেন এক যুদ্ধ যেখানে গোলা বারুদের শব্দের সাথে মিশে আছে মানুষের অদম্য ইচ্ছা শক্তি। গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি দখলদারের দুঃস্বপ্নের নাম। গাজার উত্তরে আগুনের ঝড়, কয়েক মাসের মধ্যে হামাসের ভয়াবহ আক্রমণ, কালো ধোঁয়ায় ঢাকা আকাশ। গাজার উত্তরে যেন আবারও ফিরে এসেছে যুদ্ধের নরক। ট্যাঙ্কের গর্জন, মেশিন গানের শব্দ আর ক্ষেপণাস্ত্রের তীক্ষ্ণ আর্তনাদ। প্রতিটি সেকেন্ডে মৃত্যু যেন আরও কাছে এগিয়ে আসছে। কিন্তু এইবার শিকার নয়, শিকারই হয়ে উঠেছে গাজা। হামাস এবং তাদের মিত্ররা যেন আগুনের ঝড় বইয়ে দিয়েছে আইডিএফ এর উপর। উত্তর গাজায় প্রথমেই একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে হামলা, এরপর ক্ষেপণাস্ত্র ছুটে গেছে একটি ট্যাঙ্ক ও 2টি D9 সামরিক বুলডোজারের দিকে। এই আক্রমণের পর যেন গল্পে যোগ হলো এক চাঞ্চল্যকর অধ্যায়। ইসরায়েলি সৈন্যদের নিয়ে ভেতরে থাকা একটি সুরক্ষিত বাড়িতে হামলা। আল কাসাম ব্রিগেড জানালো 3টি ক্ষেপণাস্ত্র একসাথে ছুটে গেছে সেই বাড়ির দিকে। বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠেছে পুরো উত্তর গাজা। একাধিক সৈন্য নিহত, অনেকে গুরুতর আহত। শুধু তাই নয়, তারা দাবি করছে 3 জন ইসরায়েলি সৈন্যকে আটক করে আহতদের ভিড়ে ফেলে দেওয়া হয়েছে, যেন শত্রুর চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল তারা। 11ই আগস্টের ভোরে আরেকটি দৃশ্য। গাজা শহরের আল তুফা এলাকায় 2 ইসরায়েলি সৈন্য স্নাইপার গুলিতে লুটিয়ে পড়ল। তারপর তাদের টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো হতাহতদের মধ্যে। শত্রুর মনোবল ভেঙে দেওয়ার এ যেন এক মনস্তাত্ত্বিক আঘাত। একই দিনে হামাস যোদ্ধারা আইডিএফ এর একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে গোলাবর্ষণ করে। আর রাফাতে 11ই আগস্ট ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলার দাবিও করেছে তারা। এ যেন কেবল সামরিক সংঘর্ষ নয়, এ এক শক্তি প্রদর্শনের উৎসব। তবে এই উত্তেজনার পেছনে রয়েছে আরেক হৃদয় বিদারক ঘটনা। 10 আগস্ট আল জাজিরার 5 জন সাংবাদিক নিহত হন। এর মধ্যে ছিলেন বিখ্যাত সংবাদদাতা আনাস আল শারিফ। ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ পেলে আল শারিফ ছিলেন হামাসের সদস্য, রকেট হামলার জন্য দায়ী এক সেলের নেতা। কিন্তু আল জাজিরা বলছে এটি ছিল স্বাধীন সংবাদকে স্তব্ধ করার জন্য লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড।
হয়তো সাংবাদিক হত্যাই এই প্রতিশোধের স্রোতকে আরও তীব্র করেছে। হামাস যেন বলছে, প্রতিটি বুলেটের জবাব বুলেট দিয়ে, প্রতিটি হত্যার জবাব হামলা দিয়ে। গাজার রাস্তায় এখনো ধুলো উঠছে, ধ্বংসস্তূপের মাঝে লুকিয়ে আছে অসংখ্য গল্প। কিন্তু এই গল্পের মূল সুর একটাই, যুদ্ধের মুখে দাঁড়িয়েও গাজা ভেঙে পড়েনি, বরং দাঁত নখ বের করে আঘাত হেনেছে। ইসরায়েল হয়তো ভাবছিল উত্তর গাজাকে তারা চুপ করিয়ে দিবে, কিন্তু এই আক্রমণ প্রমাণ করেছে এই ভূমি চুপ করে থাকার জন্য নয়। প্রতিটি গলি, প্রতিটি ছাদ, প্রতিটি ধ্বংসস্তূপ থেকে উঠে আসছে প্রতিরোধের গর্জন। আর সেই গর্জন বলছে, এখনো শেষ হয়নি। ককেশাসে ট্রাম্পের ছক ভেস্তে দিতে ইরানের অঙ্গীকার। আর্মেনিয়া আজারবাইজান চুক্তি নিয়ে ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সহকারী হুঁশিয়ারি, ভাড়াটে সেনাদের কবরস্থান হবে এই করিডোর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা জমতে শুরু করেছে ককেসাস অঞ্চলে। ইরান এবার স্পষ্ট জানিয়ে দিল, আজারবাইজান থেকে নাখেচেভান পর্যন্ত আর্মেনিয়ার ভেতর দিয়ে যে মার্কিন সমর্থিত করিডোর তৈরির পরিকল্পনা চলছে তা তারা কোনোভাবেই হতে দেবে না। খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলাওয়াতি সরাসরি বললেন, ইরান কখনোই কোনো ট্রাম্প সত্ত্বাধিকারী করিডোরের অনুমতি নেবে না। তার ভাষায়, এই করিডোর হবে ভাড়াটি সেনাদের কবরস্থান। ভেলাওয়াতি আরও সতর্ক করে দেন, এই প্রকল্প আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আর্মেনিয়ার ভৌগোলিক ঐক্যকেও বিপদে ফেলতে পারে। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তিকে দীর্ঘস্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এর পাশাপাশি তারা স্পষ্ট করে বলেছে, ইরানের সীমান্তের কাছাকাছি যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরূপ প্রভাব পড়তে পারে। তেহরান সরাসরি সতর্ক করে দিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিদেশি শক্তির হস্তক্ষেপ নেতিবাচক পরিণতি ডেকে আনবে। ইরানের আশঙ্কা, এই পরিকল্পনা আর্মেনিয়াকে বিভক্ত করে দিতে পারে এবং ককেসাসের জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাদের বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে ককেসাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এখানকার সব দেশের স্বার্থে। একই সঙ্গে ইরানের শেয়ার করা সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন আর্মেনিয়া ও আজারবাইজান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনায় ছিল আজারবাইজানের বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল পুনর্দখলের পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি চুক্তি। চুক্তিটি হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে স্বাক্ষরিত হয়, যেখানে ট্রাম্পের পাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান উপস্থিত ছিলেন। এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে সব ধরনের লড়াই স্থায়ীভাবে বন্ধ রাখা, বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক খুলে দেওয়া এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা। মার্কিন পক্ষ জানিয়েছে, এই চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়া ও আজারবাইজান একটি নতুন ট্রানজিট করিডোর তৈরি করবে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প রুট। হোয়াইট হাউস জানিয়েছে, এই করিডোরের একচেটিয়া উন্নয়ন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে। এর ফলে জ্বালানি এবং অন্যান্য সম্পদের বৃহত্তর রপ্তানি সহজতর হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষক এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর মার্কিন চাপের মুখে ইরানের করিডোরটি বন্ধ করার মতো সামরিক শক্তির অভাব রয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি (TRIPP), যা আজারবাইজানের মূল ভূখণ্ড ও তার নেতৃত্বান স্বায়ত্তশাসিত প্রদেশকে সংযুক্ত করবে। এই পথটি আর্মেনিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে যাবে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্ব গড়ে তোলা হবে। ট্রাম্প জানান, এই করিডোরের উন্নয়নে আমেরিকান কোম্পানিগুলো বড় বিনিয়োগ করবে এবং এটি তিন দেশকেই অর্থনৈতিক সুবিধা দেবে। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনো জীবিত, এখনো প্রস্তুত।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায়, ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে, কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবার শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না, আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল, ফিলিস্তিনের পাশে তারা অবিচল। তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ, হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই। কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে।
18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850। আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই। কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান। এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট, দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে। লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে। এর মাঝে শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায়, ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে, স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। জুনের সেই রাতটি যেন ইতিহাসের বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক ভয়াল দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা, দীর্ঘদিনে নিভে থাকা শত্রুতা, ইরান আর ইসরায়েলের মধ্যকার সেই দমবন্ধ করা উত্তেজনা হঠাৎই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত।
ইসরায়েলের বিমান হামলার জবাব আসে বজ্রপাতের গতিতে। তেহরানের ছোড়া মিসাইলগুলো শুধু ইস্পাত নয়, ভেঙে ফেলে অহংকারের দেয়ালও। শক্তিশালী আয়রন ডোম, গর্বের অ্যারো সিস্টেম, এমনকি যুক্তরাষ্ট্রের অতি আত্মবিশ্বাসী থার, সব মিলে গড়ে তোলা প্রতিরক্ষার ছাতা সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইতিহাসে প্রথমবার যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র মোতায়েন করে তাদের সর্বাধুনিক থার্ড সিস্টেম। উদ্দেশ্য ছিল একটাই, মিত্র ইসরায়েলকে রক্ষা করা। কিন্তু ইরানের মিসাইল বৃষ্টি ছিল এমনই তীব্র যেন মরুভূমিতে নেমে আসা এক অগ্নিঝড়। শতাধিক ইন্টারসেপ্টর ছুঁড়ে ফেলার পরেও সেগুলো ফাঁকি দিয়ে মিসাইলগুলো এসে আছড়ে পড়ে ইসরায়েলের বুকে। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম $13 মিলিয়ন, কিন্তু সেই অমূল্য ঢালও ভেদ করে ইরানি আগুন। মাত্র 12 দিনে যুক্তরাষ্ট্র ব্যয় করে ফেলে তাদের ভান্ডারের 1/4 থার্ড ইন্টারসেপ্টর। মার্কিন যুদ্ধজাহাজ, ভূমধ্য সাগর ও লোহিত সাগরে নোঙর করা, সেগুলোরও এক বিশাল অংশ খরচ হয়ে যায় এই প্রতিরোধ যুদ্ধে। কিন্তু তবুও ইরানি ক্ষেপণাস্ত্রের স্রোত থামানো যায়নি। মিসাইল এসেছিল আকাশ ফুঁড়ে, সমুদ্রের দিগন্ত পেরিয়ে, যেন তেহরানের প্রতিটি উৎক্ষেপণ ছিল এক একটি বার্তা, আমরা থামবো না। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, থার্ড সিস্টেম কিছুটা রক্ষা করলেও এই সংঘাত প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত নয় এমন এক বিশাল আকারের মিসাইল হামলা ঠেকাতে। আর সেটি যদি আসে রাশিয়া বা চীনের মতো শক্তিধর প্রতিপক্ষের কাছ থেকে, তাহলে ছবিটা হবে আরো ভয়ঙ্কর। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারারোর সতর্কতা কানে বাজে। আমরা অবশেষ উপলব্ধি করেছি যুক্তরাষ্ট্রকে তার প্রতিরক্ষামূলক অস্ত্রের ভান্ডার আরও বড় করতে হবে। এ যেন শুধু এক যুদ্ধের গল্প নয়, বরং ভবিষ্যতের এক সতর্কবার্তা। মার্কিন কর্মকর্তারাও স্বীকার করছেন, যদি ইরান আবারও একই মাত্রায় মিসাইল হামলা চালায়, কার্যকর প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্রকে গলদঘর্ম হতে হবে। জুনের সেই 12 দিন, ইরান তার ক্ষেপণাস্ত্র বাহিনী আর সে অদম্য বার্তা। যুদ্ধ শুধু গোলাবারুদের লড়াই নয়, এটি মানসিক প্রাধান্যেরও প্রতিযোগিতা। আর এই অধ্যায়ে তেহরান দেখিয়ে দিয়েছে, আকাশের ঢালও কখনো কখনো ছিদ্র হয়ে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তির উপর নির্ভর করলেই চলবে না, বরং বিশাল আকারের অস্ত্রের মজুদও গুরুত্বপূর্ণ। এটি আসলে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার এক কঠিন পরীক্ষা। একসময় যে যুক্তরাষ্ট্র নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মনে করত, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই যুদ্ধে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হলো। এমনকি ইসরায়েলও তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল প্রায় শেষ করে ফেলেছিল। ইরানের কেরমানের আকাশে তখনও সূর্য ওঠেনি। হঠাৎই মাটি কেঁপে উঠল। মুহূর্তে ঘুম ভাঙল ইরানের দক্ষিণাঞ্চলের মানুষের। রিক্টার স্কেলে মাত্রা 5.1, কিন্তু এই কম্পন শুধু মাটি নয়, কাঁপিয়ে দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। প্রশ্ন ছুড়ে দিল এক ধাক্কায়, এটা কি কেবল প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে আর তারই পরীক্ষা চালানো হলো এই জনহীন মরুভূমিতে? এর আগে ইরানের উত্তরাঞ্চল সেমনানে ভূমিকম্প হয়েছিল। সেই এলাকায় রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স ও স্পেস সেন্টার। এবার দক্ষিণের কেরমানে কাঁপন ধরা পড়ল ঠিক সেই জায়গায় যেখানে ইরানি রিভলিউশনারি গার্ডের একটি শিবির আর ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র আছে। এ যেন কাকতালীয় নাকি লুকানো এক সংকেত, বুঝে উঠতে পারছে না কেউ। আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য বলছে, কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার নিচে। বিশেষজ্ঞরা জানেন, ভূমিকম্প হতে পারে প্রাকৃতিক কারণে, কিন্তু মাটির তলায় যদি বড় আকারের বিস্ফোরণ ঘটে, যেমন পারমাণবিক পরীক্ষায় হয়, তাহলেও একই রকম কাঁপন তৈরি হয়। তারা বলেন, পারমাণবিক বিস্ফোরণজনিত কম্পন ও প্রাকৃতিক ভূমিকম্প আলাদা করে বোঝা সম্ভব, কিন্তু প্রমাণ এখনো মেলেনি। তবুও পশ্চিমা মহল বহুদিন ধরে যে অভিযোগ তুলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এই ভূমিকম্পের পর আবারও নতুন করে তা ঘুরে ফিরে আসছে। ঘটনাক্রম সন্দেহ উস্কে দিচ্ছে। গত 13 জুন ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এরপর 22 জুন ভোরে আমেরিকার B-2 বোমারু বিমান বোমা বর্ষণ করে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে। ওয়াশিংটনের দাবি, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে তেমন ক্ষতি হয়নি। কিন্তু তেহরানের কণ্ঠে ছিল দৃঢ়তা, আমরা আমাদের কর্মসূচি থামাবো না, কারণ এটি শান্তিপূর্ণ। কিন্তু শান্তিপূর্ণতার আড়ালে কি সত্যিই চলছে গোপন প্রস্তুতি? কেরমানের কম্পন কি সেই প্রস্তুতির প্রতিধ্বনি?
ইতিহাস বলে ইরান ভূমিকম্প প্রবণ দেশ। বছরে প্রায় 20,000 ভূমিকম্প হয়, যার মধ্যে 15 থেকে 16টির মাত্রা 5-এর ওপরে থাকে। কিন্তু কাকতালীয়ভাবে সামরিক স্থাপনার কাছাকাছি বড় কম্পন, তাও ইসরায়েল ও আমেরিকার হামলার পরপরই এটা উপেক্ষা করা সহজ নয়। পশ্চিমা মহল শঙ্কিত ইরান হয়তো ইতিমধ্যেই এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা চাইলে কয়েকদিনের মধ্যে অস্ত্র পরীক্ষা চালাতে পারে। আর যদি সত্যি হয়ে থাকে তবে এর প্রতিধ্বনি শুধু কেরমানেই নয়, পেন্টাগনের মিটিং রুম, তেল আবিবের যুদ্ধকক্ষ, এমনকি রিয়াদের প্রাসাদেও কাঁপন তুলবে। ইরান এখনো চুপ, কিন্তু নীরবতাও এক ধরনের উত্তর। হয়তো আয়াতুল্লাহ খামেনি জানেন, যত কম তারা বলে তত বেশি দুশ্চিন্তায় ভোগে তাদের শত্রুরা। কেরমানের এই ভূমিকম্প তাই হয়তো কেবল ভূগোলের গল্প নয়, এটি ভূ রাজনীতির নতুন অধ্যায়, যেখানে মাটির নিচের কাঁপন, আকাশের শত্রু আর তেহরানের অবিচল শক্তি মিলেমিশে তৈরি করছে ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন। ইরান কি প্রস্তুত হয়ে গেছে পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের জন্য? রাতের আকাশে একসময় একসাথে উঠত তাদের ড্রোন। রাশিয়ার যুদ্ধক্ষেত্র আর ইরানের কারখানা যেন একই ছন্দে নিঃশ্বাস নিত। সেই শাহেদ 136 ইরানের প্রযুক্তি, রাশিয়ার যুদ্ধের হাতিয়ার। $1 বিলিয়ন বেশি মূল্যের চুক্তি, কূটনৈতিক মঞ্চে হাত মেলানো, ক্যামেরার সামনে হাসি, সবই যেন এক অবিচ্ছেদ্য বন্ধুত্বের প্রতীক ছিল। কিন্তু আজ সেই বন্ধুত্বে নেমে এসেছে এক অদৃশ্য শীতলতা। যেখানে একসময় ছিল আস্থা, সেখানে এখন লুকিয়ে আছে হিসাব নিকাশের কড়া গাণিতিক সমীকরণ। 2023 সালে স্বাক্ষরিত হয় $1.75 বিলিয়ন মহাচুক্তি। লক্ষ্য 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6,000 ড্রোন উৎপাদন, ইরানের নকশায়, রাশিয়ার মাটিতে। কিন্তু পশ্চিমা গোয়েন্দারা বলছে খেলা বদলে গেছে। মস্কো নির্ধারিত সময়ের 1 বছরের আগেই শেষ করে ফেলেছে সেই কাজ, আর ইরানের অজান্তেই শুরু করেছে এক নতুন অধ্যায়। আজ আলাবুগার বিশাল কারখানায় রাশিয়া একাই করছে 90% উৎপাদন। ইঞ্জিন থেকে ইলেকট্রনিক, কার্বন ফাইবার থেকে ফিউজেলাস, সবই দেশের ভেতরেই তৈরি। ফলাফল, নতুন রাশিয়ান শাহেদ, আরও বড় ওয়ারহেড, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আর দামও নেমে গেছে নাটকীয়ভাবে। 2022 সালে প্রতিটি ড্রোনের দাম ছিল প্রায় $2 লাখ, এখন সেটি মাত্র 70,000-এ। মাসে তৈরি হচ্ছে গড়ে 550টি ড্রোন, যেন যুদ্ধের আকাশ ভরিয়ে দেওয়ার এক কারখানা। পশ্চিমা বিশ্লেষকদের মতে রাশিয়ার আসল লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হওয়া, যাতে ভবিষ্যতে আর কারোর সাথে আলোচনার প্রয়োজন না হয়। তেহরান ধীরে ধীরে হারাচ্ছে চূড়ান্ত পণ্যের উপর নিয়ন্ত্রণ। এই টানাপোড়েন প্রকট হয় গত জুনে, যখন ইরান ইসরায়েল যুদ্ধের 12 দিনের দগদগে স্মৃতি তৈরি হচ্ছিল। অনেকে আশা করেছিল মিত্র হিসেবে রাশিয়া শুধু বিবৃতি নয়, প্রযুক্তি বা গোয়েন্দা সহায়তায়ও এগিয়ে আসবে। রাশিয়া নিজের স্বার্থের বাইরে 1 ইঞ্চি নড়বে না। ইরান অভিযোগ তুলেছে রাশিয়া এখনো প্রতিশ্রুত কিছু প্রযুক্তি সরবরাহ করেনি, এমনকি কিছু অর্থ বকেয়া রেখেছে। তবু ইরানি কূটনীতিকরা বলছেন দীর্ঘমেয়াদী সহযোগিতা থেকে তারা উপকৃত হবে, যেমন সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছ থেকে পাওয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে রাশিয়া ইরান সম্পর্কের চিত্রটি সহযোগিতা ও প্রতিযোগিতার এক মিশ্রণ। ইরান রাশিয়াকে প্রযুক্তি এবং কারখানা দিয়েছে, কিন্তু বিনিময়ে যা আশা করেছিল তার সবটা পায়নি। উল্টো রাশিয়া নিজের সামরিক শিল্পকে আরও শক্তিশালী করে ভবিষ্যতের জন্য নির্ভরশীলতা কমিয়েছে। তাহলে কি এই চুক্তি শুধু একটি অর্থনৈতিক লেনদেন ছিল, নাকি এর আড়ালে লুকানো ছিল আরো গভীর কোনো সামরিক কৌশল? এই প্রশ্নগুলো এখনো উত্তরের অপেক্ষায়। এই সম্পর্ক বন্ধুত্বের ভাঙন, নাকি হিসাবি মিত্রতার এক স্বাভাবিক ধারা, তা হয়তো সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটিকে সত্যিই বন্ধুত্বের ভাঙন, নাকি কূটনৈতিক দাবার বোর্ডে হিসাবে মিত্রতার স্বাভাবিক ধারা? আজ রাশিয়া ও ইরানের সম্পর্ক যেন এক সিনেমার দৃশ্য, যেখানে নায়ক খলনায়কের মুখোশ বারবার বদলায়, কিন্তু পর্দার আড়ালে গল্পটা সবসময় শক্তি আর স্বার্থের। বুর্কিনা ফাসো আফ্রিকার বুকে এক ছোট্ট দেশ, যা একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। শত শত বছর ধরে লুণ্ঠিত হয়েছে এর খনিজ সম্পদ,
আর সাধারণ মানুষের জীবন কেটেছে চরম দারিদ্র্যে। কিন্তু হঠাৎ করেই যেন এক নতুন ভোরের আগমন ঘটেছে। মাত্র 37 বছর বয়সী এক সামরিক নেতা ইব্রাহিম ট্রাওরে, যিনি নিজের দেশের মানুষকে দারিদ্র্যের অন্ধকার থেকে টেনে তুলে এনেছেন, তিনি এখন পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। 3 বছরেই 1912 বার হত্যা চেষ্টার শিকার হয়েছেন তিনি। ইব্রাহিম ট্রাওরে একজন সাধারণ সৈনিক থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি এমন একজন নেতা যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, যা তার কাজের মধ্য দিয়ে প্রমাণিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও কোনো বেতন নেন না, শুধুমাত্র একজন ক্যাপ্টেন হিসেবে তার মাসিক $513 বেতনই গ্রহণ করেন। সামরিক উর্দি তার একমাত্র পোশাক, যা দিয়ে তিনি বোঝাতে চান তিনি জনগণের সেবক, শাসক নন। তার মূল লক্ষ্য ছিল দেশকে বিদেশি প্রভাব মুক্ত করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। কেন তিনি পশ্চিমা বিশ্বের চক্ষুশূল? ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সাহসী পদক্ষেপ নিতে শুরু করেন, যা পশ্চিমা দেশগুলোকে অস্বস্তিতে ফেলেছে। ফ্রান্সের প্রভাব কমানো। প্রথমত তিনি ফ্রান্সের সেনাবাহিনীকে বুর্কিনা ফাসো থেকে বিতাড়িত করেন। দীর্ঘদিন ধরে ফরাসি সেনারা নিরাপত্তার অজুহাতে সেখানে ঘাঁটি গেড়েছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল দেশের খনিজ সম্পদ রক্ষা করা। ট্রাওরে এই ভণ্ডামি উন্মোচন করে ফরাসি সেনাদের 1 মাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন। সোনা, লিথিয়াম, ইউরেনিয়াম সহ প্রাচুর্য সম্পদের দেশ বুর্কিনা ফাসো। 1919 থেকে ফ্রান্সের উপনিবেশ ছিল এটি। ফ্রান্স 60 বছরেরও বেশি সময় ধরে এই দেশটির সম্পদ লুট করেছে, সাধারণ মানুষকে ধ্বংস করেছে, সেনাবাহিনীতে জোর করে পাঠিয়েছে। 1960 সালে স্বাধীন হলেও ফ্রান্সের দখলে ছিল দেশটির অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা। দেশটিতে সেনাবাহিনীর শক্তি ছিল না, তাই ফ্রান্সের সেনারা রক্ষা করে আসছিলেন। এই অবস্থায় দেশের ভেতর জঙ্গিবাদ ও দুর্নীতি বেড়ে গেলেও ফ্রান্সের আগ্রাসন চলতে থাকলো। এখানেই বড় মোড় আসে 2022 সালে, যখন মাত্র 34 বছর বয়সী ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা গ্রহণ করেন। তিনি ফরাসি সেনাদের বুর্কিনা ফাসো থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন, রাশিয়া, চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ আনেন, দেশের সিকিউরিটি, অর্থনীতি ও কৃষিকে নতুন রূপ দেন। অর্থনৈতিক স্বাধীনতা। ট্রাওরে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিদেশি কোম্পানির হাতে থাকা সোনার খনিগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং খনিজ সম্পদের উপর সরকারের অংশীদারিত্ব 10 থেকে 12% থেকে 25% উন্নীত করেছেন। এর ফলে সরকারের আয় অনেক বেড়েছে। CFA ফ্রাঙ্ক ত্যাগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তিনি CFA ফ্রাঙ্ক থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। এই মুদ্রা ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স দীর্ঘদিন ধরে 14টি আফ্রিকান দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে আসছে। ট্রাওরে এই ব্যবস্থাকে একটি আধুনিক উপনিবেশবাদ বলে চিহ্নিত করেছেন এবং আফ্রিকান দেশগুলোকে একজোট হয়ে নতুন মুদ্রা চালুর আহ্বান জানিয়েছেন। সামরিক ও কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন। ট্রাওরে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছেন। রাশিয়া থেকে তিনি আধুনিক ড্রোন ও সামরিক সরঞ্জাম আমদানি করছেন এবং তাদের প্রশিক্ষকদের দিয়ে নিজ দেশের সেনাবাহিনীকে উন্নত করছেন। বুর্কিনা ফাসোর নতুন সূর্যোদয়। ট্রাওরের নেতৃত্বে মাত্র 2 বছরে বুর্কিনা ফাসোর জিডিপি 17 থেকে 18% বৃদ্ধি পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ চরম দারিদ্র্য থেকে উঠে এসেছে। দেশের পার ক্যাপিটা ইনকাম $861 থেকে বেড়ে $911 পৌঁছেছে। তিনি কৃষি, অবকাঠামো এবং শিক্ষার মতো মৌলিক খাতে ব্যাপক পরিবর্তন এনেছেন। দেশের রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ দ্রুত গতিতে চলছে, যা স্বাধীনতার 60 বছরেও সম্ভব হয়নি। ইব্রাহিম ট্রাওরে শুধু বুর্কিনা ফাসো নয়, বরং পুরো আফ্রিকার জন্য এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন। যখন পুরো আফ্রিকা তাকিয়ে আছে তার প্রতি, যে দেশের 80% মানুষের ভাগ্য বদলাচ্ছে, অভিযোগ উঠেছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, তাকে হত্যা করতে চায়, কারণ ইব্রাহিম ট্রাওরে তাদের উপনিবেশবাদী স্বার্থ ভেঙে দিয়েছে। বুর্কিনা ফাসো এখন ফ্রান্সের হাতের পুতুল নয়, বরং আফ্রিকার স্বাধীনতার নতুন প্রতীক। রাতের আকাশে যুদ্ধবিমান গর্জে ওঠে, গাজার বুকে ধুলো আর ধ্বংসের স্তূপ জমে ওঠে। আর এই দৃশ্যের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের হাতে আঁকেন এক নতুন মানচিত্র, গাজা সিটি দখলের পরিকল্পনা। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং এক রাজনৈতিক দাবার চাল। 2 বছরের যুদ্ধের আর 2 মাসও নেই, এর মধ্যেই নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভায় তোলেন এই প্রস্তাব, গাজার কেন্দ্র গাজা সিটির পূর্ণ দখল। সামরিক প্রধানরা মাথা নাড়লেন, সতর্ক করলেন এতে বাড়বে মানবিক বিপর্যয়, ঝুঁকবে অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবন। কিন্তু তাদের আপত্তি কাগজে রইল, সিদ্ধান্তে নয়।
সমর্থনহীন যুদ্ধ প্রস্তুতি। বিশ্ব ইসরায়েলের প্রতি সমর্থন এখন তলানিতে। নিজ দেশেও জনমত বদলে গেছে। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ যুদ্ধ থামাতে চায়, জিম্মিদের ফেরত চায়। কিন্তু নেতানিয়াহু হাঁটছেন উল্টো পথে। কারণ এই অভিযানের মাধ্যমে তিনি সময় কিনতে পারবেন, নিজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সময়। তার জোটের দুই উগ্র ডানপন্থী মিত্র ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচ যুদ্ধ বন্ধ হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বারবার। তাদের স্বপ্ন আরও ভয়ঙ্কর, পুরো গাজা দখল, ইহুদি বসতি স্থাপন এবং শেষ পর্যন্ত অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া। তুলনায় নেতানিয়াহুর নতুন পরিকল্পনা তাদের চোখে অর্ধেক পথ। দ্বিমুখী চাপের খেলা। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ চান, কিন্তু বাস্তবে প্রথম ধাপ হিসেবে ঠিক করেছেন কেবল গাজা সিটি দখল করা। কাছের শরণার্থী শিবিরগুলো এখনই হাতে নেবেন না, কারণ সেখানে অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অভিযান শুরুর আগে রেখেছেন 2 মাসের সময়সীমা, যাতে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের সুযোগ থাকে। তবে সেটি আসল উদ্দেশ্য নাকি শুধুই সময়ক্ষেপণ, সেটি নিয়েই প্রশ্ন। সেনা বনাম সরকার। দীর্ঘ 10 ঘন্টার বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ প্রধান ইয়াল জামির স্পষ্ট বললেন এটি হবে এক বিপজ্জনক ফাঁদ। প্রায় 2 বছরের লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হবে আর ফিলিস্তিনের মানবিক সংকট চরমে পৌঁছাবে। কিন্তু নেতানিয়াহু শোনেননি। আন্তর্জাতিক মঞ্চে একাকিত্ব পরিকল্পনা ঘোষণার পর জার্মানি সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর পথে ঠেলে দিচ্ছে। গাজার অনাহার ও খাদ্য সংকটের ছবি বিশ্ব জুড়ে ইসরায়েলের যুদ্ধকে অগ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু এখন এক আন্তর্জাতিক নিঃসঙ্গতার মধ্যে দাঁড়িয়ে। এই পরিকল্পনায় সমর্থন নেই সেনাবাহিনীর, নেই দেশের সাধারণ মানুষের, নেই বিদেশি মিত্রদেরও। তবু নেতানিয়াহু এগোচ্ছেন, কারণ এটিই তার পুরনো পদ্ধতি: যুদ্ধকে দীর্ঘায়িত করা, জিম্মিদের ও গাজাবাসীর দুর্ভোগ বাড়ানো আর নিজের রাজনৈতিক সময়টুকু বাড়িয়ে নেওয়া। গাজার রাস্তায় ধুলো উঠছে, ধ্বংসস্তূপ, আর দূরে ক্ষমতার প্রাসাদে বসে নেতানিয়াহু নিজের বাকি চালগুলো গুনছেন। প্রশ্নটা এখনো ঝুলছে, এ চালে কাদের জয় হবে আর কাদের সব হারাতে হবে? রাতের অন্ধকারে যেন কোনো সিনেমার গোপন দৃশ্য। দরজা বন্ধ, জানালায় মোটা পর্দা, চারপাশে অস্ত্রধারী পাহারা। ভেতরে কি বসে আছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা, যাদের নাম ইসরায়েলের হিট লিস্টে? টেলিগ্রাফের প্রতিবেদন বলছে কমপক্ষে 15 জন শীর্ষ বিজ্ঞানীকে হঠাৎ করে আত্মগোপনে পাঠিয়েছে তেহরান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যারা ছিলেন তাদের বদলে দেয়া হয়েছে এমন শিক্ষকদের যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণটা ভয়াবহ। 2010 সাল থেকে মোসাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্করা। কেবল জুন মাসেই 12 দিনের ব্যবধানে হত্যা করা হয় অন্তত 30 জন বিজ্ঞানীকে। খবর এলেই তেহরান জেগে ওঠে। শুরু হয় শিকারী শিকারের খেলা। ইরানের গোয়েন্দারা দেশ জুড়ে খুঁজতে থাকে ইসরায়েলি গুপ্তচরদের। সন্দেহভাজন কয়েকশো মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মধ্যেই ঘটে আরেক নাটকীয় মোড়। রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ধরা পড়লেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসিতে ঝুলে শেষ হলো তার গল্প। এই মৃত্যুই যেন বার্তা, বিশ্বাসঘাতকতার দাম শুধু পদ হারানো নয়, জীবন হারানো। তেহরান এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না। তালিকাভুক্ত প্রায় 100 বিজ্ঞানীর মধ্যে যাদের প্রাণ সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। কেউ গোপন শহরে, কেউ পাহাড় ঘেরা সুরক্ষিত বাড়িতে, কেউ বা উত্তর উপকূলে। সবখানেই 24 ঘন্টা পাহারা। দেহরক্ষীদের নিয়েও এসেছে বড় পরিবর্তন। যাদের উপর সামান্য সন্দেহ, তাদের সরিয়ে আনা হয়েছে বিশ্বস্ত নতুন মুখ। নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ইরান জানে এটি শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাদের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তি নয়, এটা শক্তি, প্রতিরোধ আর রাজনৈতিক মর্যাদার প্রতীক। আর তাই ইসরায়েলের বার্তা যতই ভয়ঙ্কর হোক, যে ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করবে সে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লক্ষ্য। তেহরান পিছু হচ্ছে না, বরং এই খেলায় ইরান আরও ধূর্ত হচ্ছে। বিজ্ঞানীদের একদল গোপনে কাজ চালিয়ে যাচ্ছে অজানা স্থানে। যাদের সামনে পাঠানো হয়েছে তারা ছায়া মাত্র, ভুল টার্গেটে ইসরায়েলকে ব্যস্ত রাখতে। যেন দাবার বোর্ডে রাজার নিরাপত্তায় বারবার গুটি বদলানো হচ্ছে। টুইস্টটা এখানে,
ইসরায়েল হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে বা গুপ্ত হত্যা চালিয়ে ইরানের পরমাণু স্বপ্ন থামানো যাবে, কিন্তু তেহরান সেই চাপকে পরিণত করেছে এক ধরনের গোপন অস্ত্রে, অদৃশ্য বিজ্ঞানী, ছায়াময় ল্যাব আর এক অটল বার্তা: আমরা আছি, কাজ থামবে না। এই গোপন শহরগুলোতে হয়তো এখনো রাত জেগে চলছে হিসাব, পরীক্ষা আর পরিকল্পনা। বাইরে অন্ধকার, ভেতরে আলো, আর সেই আলোয় গড়ে উঠছে এমন কিছু যা হয়তো একদিন ইসরায়েলের কৌশলকে উল্টে দেবে, চুপি সারে, বিনা শব্দে, ঠিক যেমন করে ইরান তার সবচেয়ে মূল্যবান মস্তিষ্কগুলোকে আড়ালে রেখেছে। রাতের আকাশে সাইরেনের হাহাকার, চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা, গাজা থেকে ছোড়া হামাসের রকেট। ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ তিনটি বসতিতে বাঁচতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে। কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগে মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুঁসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে, তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে, যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানে, ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব, সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে। আকাশের বুক চিরে যেন নতুন এক ইতিহাসের আলো ফুটে উঠছে। দূরপ্রাচ্যের অস্ট্রেলিয়া, যে দেশ এতদিন চুপচাপ দূর থেকে দেখেছে রক্তাক্ত মধ্যপ্রাচ্যের নাটক, এবার মঞ্চে নেমে এলো নিজের সংলাপ নিয়ে। ক্যানবেরার সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দিলেন, আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। এ যেন মরুভূমির তপ্ত বালুর ওপর হঠাৎই বয়ে যাওয়া এক শীতল বাতাস। আলবানিজের কণ্ঠে দৃঢ়তা, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্র ভাঙার সর্বোত্তম পথ, মানবতার শেষ আশ্রয় এটাই। তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে অস্ত্র ত্যাগ করবে, সাধারণ নির্বাচন আয়োজন করবে এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করবে। কিন্তু এই ঘোষণার মুহূর্তে যেন অন্য প্রান্ত থেকে ধেয়ে এলো ঝড়। জেরুজালেমে ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষোভে ফেটে পড়লেন। এটি লজ্জাজনক, শান্তি নয়, যুদ্ধ ডেকে আনবে এই সিদ্ধান্ত। তার কণ্ঠে ছিল বিদ্রুপ, চোখে ছিল হুঁশিয়ারির আগুন। ইসরায়েলি সরকার বলল, এটা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান। শুধু ইসরায়েল নয়, অস্ট্রেলিয়ার ভেতর থেকেও উঠল আপত্তির সুর। বিরোধী দল জায়নিস্ট ফেডারেশন বলল, এই সিদ্ধান্ত হামাসকে সাহস দেবে, উত্তেজনা বাড়াবে। কিন্তু আলবানিজ নড়লেন না এক চুল। তিনি জানালেন, সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড, জাপানি নেতাদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত এসেছে।
এখন জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 147 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, আর অস্ট্রেলিয়া যোগ হতে চলেছে সেই তালিকায়। এ যেন এক দীর্ঘযাত্রার আরেকটি মাইলফলক, কারণ এতদিন অধিকাংশ পশ্চিমা গণতান্ত্রিক দেশ এই স্বীকৃতি থেকে বিরত থেকেছে। যুক্তরাষ্ট্র আজও বিরত আছে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। তবে এই ঘোষণার পেছনে আছে এক ভয়াবহ বাস্তবতা। জাতিসংঘের তথ্য বলছে গাজার 87% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায়। সংস্থাটি সতর্ক করে দিয়েছে আরও সামরিক অগ্রগতি বিপর্যয়কর পরিণতি আনতে পারে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে ইসরায়েলের নতুন দখল পরিকল্পনা নিয়ে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন সবাই বলছে এই পথ রক্তপাত বাড়াবে। তারা দাবি তুলেছে অস্ত্রবিরতি হোক, বন্দীদের মুক্তি হোক, মানবিক সহায়তা অবাধে প্রবাহিত হোক। হামাস, ইরান, সৌদি আরব এরা বলছে এটি জাতিগত নিপীড়ন, এটি গণহত্যা। মিশর, জর্ডান, তুরস্ক, স্পেন সহ বহু দেশও একই ভাষায় বলছে এটি দ্বিরাষ্ট্র সমাধানের বিরুদ্ধে আঘাত, ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছে এবার কঠোর পদক্ষেপ নাও। দৃশ্যপট যেন সিনেমার মতো। একদিকে ধ্বংসস্তূপের ধুলোয় ঢেকে থাকা বিধ্বস্ত গাজা, অন্যদিকে কূটনৈতিক মঞ্চে রাজনীতির দাবা খেলা, যেখানে এক চলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের ভাগ্য। অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি কি শান্তির নতুন জানালা খুলে দেবে? ভোরের আগে রাত সবসময় ঘন হয়। গাজা দখলের ঘোষণা দেওয়ার পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী IDF অদৃশ্য আতঙ্কে কাঁপছে, আর এই ভয়ের নাম ইরান। তেহরান শুধু সতর্কবার্তায় দেয়নি, এমন এক ছায়া ফেলেছে যে ইসরায়েলের সর্বোচ্চ সামরিক সদর দপ্তরগুলোতে এখন দিনরাত নিজেদের নিরাপত্তা মাপছে। সব শুরু হয় 10 আগস্টের পর। সেদিন ইরান স্পষ্ট ভাষায় জানায় গাজা দখলের চেষ্টা মানে হবে ফিলিস্তিন মুছে ফেলা, আর তার জবাব হবে আগের চেয়ে বড় প্রতিশোধ। তেহরানের এই হুঁশিয়ারি যেন বজ্রপাতের মতো লাগে তেল আবিবে। সেনাপ্রধান ইয়াল জামির হঠাৎ আদেশ দেন সব শীর্ষ সদর দপ্তরে আকস্মিক পরিদর্শন হবে, পরীক্ষা হবে যুদ্ধ শুরু হলে কিভাবে তারা টিকে থাকবে। এই গোপন মহড়ার কোড নাম ডন, মানে ভোর। কিন্তু এর আসল উদ্দেশ্য রাত নামার আগে ইরানের ছায়া থেকে বাঁচার প্রস্তুতি নেওয়া। রিপোর্ট বলছে মহড়ায় এমন সব আচমকা দৃশ্য সাজানো হচ্ছে যেন একই সঙ্গে একাধিক যুদ্ধক্ষেত্র জ্বলে ওঠে, উত্তর থেকে দক্ষিণ, সাগর থেকে আকাশ। IDF এর উপপ্রধান তামির ইয়াদাই এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন। এমনকি সেনা রেডিও নিজেই স্বীকার করেছে গাজা আক্রমণের প্রস্তুতি তার সময় কেড়ে নিয়েছে। পর্দার আড়ালে আরেকটি ভয় তাড়া করছে IDF-কে। ইরানের সামরিক নেটওয়ার্ক শুধু সীমান্তে নয়, দূরবর্তী ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম, এমন ধারণা গেঁথে গেছে তাদের মাথায়। আর ইরান জানিয়ে দিয়েছে প্রয়োজন হলে তারা বহুমুখী যুদ্ধক্ষেত্র একসঙ্গে জ্বালিয়ে দিতে পারবে। ইতিহাস সাক্ষী, ইরানের প্রতিরোধ ক্ষমতা শুধু কথায় সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের বহু সংঘর্ষে তারা দেখিয়েছে প্রয়োজন হলে আঘাত কতটা নির্ভুল হতে পারে। ঠিক এই কারণেই গাজা দখলের আগেই IDF নিজেদের ঘাঁটিকে লক করে দিচ্ছে, যেন আকাশ, মাটি, সমুদ্র কোনো দিক থেকেই শত্রু ঢুকতে না পারে। তবে গল্পের টুইস্ট এখানেই। যুদ্ধের আগুন শুধু সীমান্তে নয়, ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়ছে। গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দেশেই সমালোচনা বাড়ছে। অনেকে বলছে এই অভিযান শুধু গাজাকে নয়, ইসরায়েলের নিজস্ব নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে। কারণ 50 জন বন্দী, জীবিত ও মৃত, এখনো গাজার ভেতরে আছে। আক্রমণ শুরু হলে তাদের পরিণতি হতে পারে ভয়াবহ। বাইরের দুনিয়াও চুপ নেই। আন্তর্জাতিক মহল একের পর এক সতর্কবার্তা দিচ্ছে, কিন্তু তেল আবিব কি থামবে? ইরান অপেক্ষা করছে, নীরব কিন্তু প্রস্তুত। আর ইসরায়েল জানে প্রথম গুলি ছোড়া মাত্রই সেই প্রতীক্ষা পরিণত হবে ঝড়ে। এই লড়াই শুধু গাজা দখলের নয়, এটা হবে মধ্যপ্রাচ্যের শক্তি ও ইচ্ছা শক্তির এক চূড়ান্ত পরীক্ষা। 2025 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়। 6ষ্ঠ দফা আলোচনার কয়েকদিন আগে ইসরায়েল ইরানে বিমান ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভারী বোমা হামলা চালায়। পরবর্তীতে আলোচনা ভেস্তে যায়। ভূ রাজনীতিতে ইসরায়েল এবং ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে এক নতুন এবং ভয়ঙ্কর সংযোগ দেখা যাচ্ছে। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে যে যুদ্ধ হয়ে গেল তার নেপথ্যে বেরিয়ে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। আপাতদৃষ্টিতে ভারত এই যুদ্ধের কৃতিত্ব নিলেও এর পেছনে নাকি ইসরায়েলের হাত ছিল। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। অপারেশন সিঁদুর, ভারতের আড়ালে ইসরায়েল।
অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালিয়ে ভারত দাবি করে তারা পাকিস্তানকে কঠিন আঘাত করেছে, কিন্তু এই অপারেশনে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রই ছিল ইসরায়েলের তৈরি। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি এই অস্ত্রের প্রশংসা করে বলেছেন, যা দিয়েছি তা মাঠে অসাধারণ কাজ করেছে। আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করা হয় এবং সেগুলো দারুণভাবে কাজ করেছে। এই বিবৃতি থেকে স্পষ্টতই বোঝা যায় ইসরায়েল শুধু অস্ত্র বিক্রি করেই ক্ষান্ত হননি, বরং এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য এই যুদ্ধকে ব্যবহার করেছে। এই অভিযানে ভারত ইসরায়েলের তৈরি বারাক 8 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হার্পি ড্রোন ব্যবহার করেছে। হার্পি ড্রোনগুলো শত্রুপক্ষের রাডার শনাক্ত ও ধ্বংস করতে বিশেষভাবে পারদর্শী। এটি দিনের আলো বা রাতের অন্ধকারেও কাজ করতে পারে এবং টানা 9 ঘন্টা আকাশে টহল দিতে সক্ষম। অন্যদিকে বারাক 8 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি শত্রু বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে পারে, যার 360 ডিগ্রি কভারেজ এবং বহু লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা রয়েছে। বারাক 8 মিসাইল ইসরায়েল ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি একটি দীর্ঘপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যা একই সঙ্গে একাধিক আকাশপথের হুমকি মোকাবিলা করতে সক্ষম। এটি 360 ডিগ্রি কভারেজ দেয় এবং স্থল ও জাহাজ উভয় প্ল্যাটফর্মে মোতায়েনযোগ্য। অ্যাক্টিভ রাডার প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে পারে এবং এর কার্যকর পাল্লা 100 কিলোমিটার। গোপন চক্র ও ভয়ঙ্কর পরিকল্পনা। এই তথ্যের পর থেকে অনেকেই ধারণা করছেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর নেপথ্যে হয়তো ইসরায়েলের একটি সুগভীর ষড়যন্ত্র ছিল। হয়তো ইসরায়েল ভারতের কাঁধে ভর করে পাকিস্তানকে দুর্বল করার মিশনে নেমেছে। এমনও হতে পারে যে অপারেশনে ইসরায়েলি পাইলটরাও সরাসরি অংশ নিয়েছিল। ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের নাম এই বিতর্কে উঠে আসছে। ধারণা করা হচ্ছে মোসাদ ধীরে ধীরে পাকিস্তানকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মোসাদের বড় ধরনের ঘাঁটি বা হেডকোয়ার্টার তৈরি হয়েছে। যদি এই অনুমান সত্য হয়, তাহলে তা শুধু পাকিস্তান নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি। ভারত হয়তো অজান্তেই মোসাদের একটি খেলার অংশ হয়ে উঠেছে। এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই আর গোপন থাকছে না। এক দেশের যুদ্ধের আড়ালে অন্য দেশের গভীর ষড়যন্ত্রের বিষয়গুলো প্রকাশ্যে চলে আসছে। ভারত কি সত্যিই মোসাদের হাতের পুতুল হিসেবে কাজ করছে, নাকি দুই দেশের মধ্যে একটি গোপন সামরিক জোট গড়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। তবে এটি নিশ্চিত যে এই নতুন সমীকরণ দক্ষিণ এশিয়াকে এক নতুন ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ।